একটা কুয়ো, আর তার ভেতর জমা হয়ে আছে 200টা তাজা প্রাণের পচা গলা লাশ। না, এটা কোনো হরর সিনেমার গল্প নয়। 1971 সালে 27 মে পূর্ব পাকিস্তানের সিরাজগঞ্জের বাগবাটিতে ঘটে যাওয়া এক বাস্তব নরককুণ্ডের ইতিহাস। যে ভোরের আকাশে থাকার কথা ছিল পাখির কলকাকলি, সেই ভোর বিষাক্ত হয়ে উঠেছিল বারুদের গন্ধে। কেমন ছিল 1971-এর 27 মে বাগবাটি হিন্দু গণহত্যার সেই অভিশপ্ত সকাল? এ নিয়েই আজকে আমাদের ভিডিও। শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, জানতে পারবেন হাড় হিম করা হিন্দু গণহত্যার ইতিহাস। তবে ভিডিও শুরুর আগে আপনাদের সকলের কাছে অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিও ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন। নমস্কার, আমি শুভ্র চট্টোপাধ্যায়, আর আপনারা দেখছেন মাধ্যম। উনিশশো 1971 সালের 27 মে ভোরের আলো ফুটতে না ফুটতেই পূর্ব পাকিস্তানের সিরাজগঞ্জের নিভৃত পল্লী বাগবাটি, হরিণগোপাল, পিপুলবেড়িয়া আর ঢালদবের আকাশ বাতাস বিদীর্ণ করে গর্জে উঠেছিল নরপিশাচদের স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র। চারিদিকে যখন ভোরের আকাশে সূর্যের হালকা আলো এবং পাখির কলকাকলি থাকার কথা, তখন সেখানে রাজত্ব করছিল বারুদের গন্ধ, অবর্ণনীয় আর্তচিৎকার আর রক্তের ছোপ ছোপ স্রোত। এটা কোনো আকস্মিক সংঘাত ছিল না, ছিল এক ঠান্ডা মাথার পূর্ব পরিকল্পিত নারকীয় গণহত্যা। মাটির বুক চিরে সেদিন যে রক্তের নদী বয়ে গিয়েছিল তা আজও ইতিহাসের এক চরম ট্র্যাজেডি এবং বেদনা বিধুর অধ্যায় হিসাবে অক্ষয় হয়ে আছে। শত শত নিরীহ মানুষের আকুল আকুতি আর জল্লাদদের অট্টহাসিতে সেদিন স্তব্ধ হয়ে গিয়েছিল গোটা বাগবাটি ইউনিয়ন। বাঙালির স্বাধিকার আন্দোলনকে চিরতরে স্তব্ধ করে দিতে যখন পাকিস্তানি হানাদার বাহিনী অপারেশন সার্চ লাইট শুরু করে, তখন রাজধানী ঢাকা ছাড়িয়ে সেই হিংস্র থাবা এসে পড়ে তৎকালীন বৃহত্তর পাবনা জেলার সিরাজগঞ্জ মহকুমা সদরে। শহরের বুকে নেমে আসে মৌলবাদীদের তাণ্ডব। জীবন বাঁচাতে, সম্ভ্রম বাঁচাতে এবং স্রেফ বেঁচে থাকার তাগিদে সিরাজগঞ্জ শহর ও পার্শ্ববর্তী বগুড়া জেলার শেরপুর উপজেলা থেকে শত শত বাঙালি, বিশেষ করে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মানুষ দিগ্বিদিক জ্ঞান শূন্য হয়ে ছুটতে থাকেন। নিরাপদ আশ্রয়ের খোঁজে তারা এসে জড়ো হন শহর থেকে প্রায় 14 কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত নিভৃত ও শান্ত জনপদ বাগবাটি, হরিণগোপাল, পিপুলবেড়িয়া এবং ঢালদব গ্রামে। তারা ভেবেছিলেন শহরের কোলাহল থেকে দূরে এই প্রত্যন্ত গ্রামগুলোতে হয়তো হানাদারদের রক্তচক্ষু পৌঁছাবে না, কিন্তু তারা জানতেন না ঘরের শত্রুরা ইতিমধ্যেই তাদের মৃত্যুর পরোয়ানা লিখে ফেলেছে। গণহত্যার ঠিক একদিন আগে, মানে 1971 সালের 26 মে, স্থানীয় ঘোড়াছড়া স্কুলে বসেছিল এক পৈশাচিক যজ্ঞের আসর। রাজাকার, আলবদর আর শান্তি কমিটির কুখ্যাত দোসররা সেখানে এক গোপন বৈঠকে মিলিত হয়। তৎকালীন মুসলিম লীগ নেতা তরিকুল ইসলাম ওরফে লেবু মিয়ার মতো স্থানীয় জঘন্য বিশ্বাসঘাতকদের প্ররোচনায় সেই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় বাগবাটি, হরিণগোপাল এবং আলোকদিয়া এলাকায় আশ্রয় নেওয়া 5 শতাধিক হিন্দুকে সম্পূর্ণ নিশ্চিহ্ন বা নির্মূল করে দেওয়া হবে। তারা মানচিত্র এঁকে পরিকল্পনা কষে ঠিক করে কিভাবে চারিদিক থেকে অবরুদ্ধ করা হবে এই অসহায় মানুষদের। নিজের দেশের মানুষের বিরুদ্ধে এমন জঘন্য ষড়যন্ত্রের জাল বুনে তারা অপেক্ষা করতে থাকে কাল রাত্রির অবসানের। সিরাজগঞ্জ শহরের তৎকালীন কুখ্যাত মুসলিম লীগ নেতা তারিকুল ইসলাম ওরফে লেবু মিয়ার নেতৃত্বে 27 মে গভীর রাতে পাকিস্তানি সেনারা 3টি বড় সামরিক গাড়িতে করে শহর থেকে রওনা হয় এই নিভৃত গ্রামগুলোর উদ্দেশ্যে। 27 মে ভোরবেলা যখন গ্রামের সাধারণ মানুষ কেবল ঘুম থেকে উঠতে শুরু করেছে, কেউ বা ঘরের দরজা খুলছে, ঠিক তখনই যমদূতের মতো সেই সামরিক গাড়িগুলো এসে থামে বাগবাটি বাজারে। মুহূর্তের মধ্যে পাকিস্তানি সেনাবাহিনী এবং তাদের এদেশীয় দোসর আলবদর, রাজাকার এবং শান্তি কমিটির সদস্যরা যৌথ অভিযানের মাধ্যমে পুরো এলাকা চারিদিক থেকে অবরুদ্ধ করে ফেলে। পাকিস্তানি সেনা আসার খবর ছড়িয়ে পড়তেই গ্রামে হুড়োহুড়ি আর কান্নার রোল পড়ে যায়। জীবন বাঁচানোর জন্য মানুষ যে যেভাবে পেরেছে
ছুটতে শুরু করেছে। কেউ বাড়ির পাশের বাঁশঝাড়ে, কেউ বা ডোবা কিংবা মাটির গর্তে আশ্রয় নেওয়ার আপ্রাণ চেষ্টা চালিয়েছে। এই বিভীষিকার প্রত্যক্ষদর্শী ছিলেন সে সময়কার 70 বছর বয়সী রতনচন্দ্র শীল। সেই দিনের কথা মনে করে তিনি আজও শিউরে ওঠেন। বাগবাটি বাজারে পাকিস্তানি সেনা আসার খবর ছড়িয়ে পড়লে সবাই যার যার মতো পালাতে শুরু করেছিল। ঘরের দরজা জানলা বন্ধ করতে করতেই মিলিটারির গাড়ি বাজারে এসে পড়ে। নিরুপায় হয়ে রতনচন্দ্র শীল বাড়ির পাশের বাঁশঝাড়ের মধ্যে একটি গর্তে আশ্রয় নেন। সেই অন্ধকার গর্তের ভেতর থেকে বাইরে রাজাকারদের কুৎসিত চলাফেরা দেখা যাচ্ছিল। পাকিস্তানি মিলিটারিদের করা মুহুর্মুহুর গুলির শব্দ, তাদের হিংস্র চিৎকার তার কানে আসছিল। তিনি অবরুদ্ধ হয়ে অবলোকন করেন কিভাবে এই নরপিশাচেরা বিভিন্ন বাড়িতে ঢুকে ঢুকে পুরুষ মানুষকে ধরে এনে রাস্তার উপর সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে গুলি করে মারছে। আল বদর ও পাকিস্তানি বাহিনী গ্রামে ঢুকেই নির্বিচারে স্বয়ংক্রিয় অস্ত্র থেকে গুলি চালানো শুরু করে। ঘরের দরজা জানলা ভেঙে ভেতরে ঢুকে পুরুষদের টেনে হিঁচড়ে রাস্তার ওপর লাইনে দাঁড় করিয়ে ব্রাশ ফায়ার করা হয়। শত শত বুলেটের আঘাতে ঝাঁঝরা হয়ে যেতে থাকে এক একটি তাজা প্রাণ। চারিদিকে কেবল ছড়িয়ে ছিটিয়ে পড়তে থাকে নিথর দেহ। বাবার সামনে সন্তানকে আর সন্তানের সামনে বাবাকে গুলি করে হত্যা করা হয়। চণ্ডীশীলের মতো ভাগ্যক্রমে বেঁচে যাওয়া মানুষগুলো আজও চোখ বুজলে দেখতে পান সেই বীভৎস দৃশ্য। মিলিটারিরা চণ্ডীশীলকে লক্ষ্য করেও গুলি ছুঁড়েছিল, কিন্তু ভাগ্যক্রমে তিনি বেঁচে পাশের গ্রামে পালিয়ে যান। তবে তার শেষ রক্ষা হলেও নরপিশাচরা তার বাবা এবং ভাইদের নির্মমভাবে হত্যা করে। স্বজন হারানোর সেই দগদগে ক্ষত নিয়ে চণ্ডীশীল আজও কাঁদেন, কারণ পিশাচদের কারণে নিজের বাবা আর ভাইদের লাশ পর্যন্ত দেখার সৌভাগ্য তার হয়নি। এই নরমেধ যজ্ঞের পাশাপাশি সামান্তরালে চলে লুণ্ঠন এবং পাশবিক নির্যাতন। পাশের ঢালদব গ্রাম থেকে মুনু মিয়ার নেতৃত্বে পিস কমিটির লোকজন ও রাজাকারেরা এসে প্রতিটি হিন্দু বাড়িতে ঢুকে ব্যাপক ও নির্মম লুটপাট চালায়। আলমারি বাক্স ভেঙে মূল্যবান জিনিসপত্র কেড়ে নেওয়ার পর তারা প্রায় 20টি বাড়িতে একযোগে অগ্নিসংযোগ করে। চোখের সামনে নিজের আজীবনের উপার্জনে গড়া ঘরবাড়ি পুড়ে ছাই হতে দেখেও টু শব্দ করার সাহস ছিল না কারোর। আগুন আর ধোয়ার কুণ্ডলীর মাঝে পাকিস্তানি সেনারা মেতে ওঠে আর এক জঘন্য উৎসবে। গ্রামে মা বোনদের ওপর চলে অবর্ণনীয় শারীরিক ও পাশবিক নির্যাতন ও ধর্ষণ। নারীদের আর্ত চিৎকারে বাতাস ভারী হয়ে উঠলেও সেই পিশাচদের মনে বিন্দু মাত্র দয়া সেদিন জাগেনি। স্রেফ ধর্মীয় এবং রাজনৈতিক পরিচয়ের কারণে একটা আস্ত জনপদকে কয়েক ঘন্টার মধ্যে শ্মশানে পরিণত করা হয় সেই দিন। প্রায় 250 থেকে 2 শতাধিক মানুষ সেদিন স্পটেই প্রাণ হারান, যাদের সিংহভাগই ছিলেন নিরীহ বাঙালি হিন্দু। বিকালের দিকে যখন হত্যাকারীরা চলে যায় তখন পুরো বাগবাটি জুড়ে বিরাজ করছিল এক ভৌতিক নীরবতা। বাতাসে শুধু পোড়া মানুষের মাংস আর বারুদের গন্ধ, চারিদিকে কেবল রক্তের পুকুর আর লাশের স্তূপ। পুরুষ শূন্য সেই গ্রামে লাশগুলো সৎকার করার মতো কোনো মানুষই অবশিষ্ট ছিল না। হত্যাকাণ্ডের কয়েকদিন পর যখন পরিস্থিতি কিছুটা শান্ত হয় তখন ভয়ার্ত ও শোকার্ত বেঁচে থাকা মানুষেরা লুকিয়ে লুকিয়ে গ্রামে ফিরে আসেন। তীব্র গরমে ততদিনে লাশগুলোতে পচন ধরতে শুরু করেছে। বাতাসে ছড়াচ্ছিল তীব্র দুর্গন্ধ। কোনো ধর্মীয় আচার বা সাধারণ দাফন সৎকারের সুযোগ না থাকায় নিরুপায় হয়ে বেঁচে থাকা মানুষেরা বাগবাটি এবং ঢালদেবের তৎকালীন জমিদারের পরিত্যক্ত বাড়ির কুয়োগুলোর মধ্যে পচতে থাকা মৃতদেহগুলো একে একে ফেলে দিতে বাধ্য হন। এক একটি কুয়ো পরিণত হয় এক একটি গণকবরে। সেখানে চিরতরে হারিয়ে যায় শত শত স্বপ্ন। বাংলাদেশ স্বাধীন হয়েছে, তবে বাগবাটি গণহত্যার সেই ক্ষত আজও শুকায়নি। প্রতি বছর স্থানীয় মানুষ এবং শহীদ পরিবারের সদস্যরা অশ্রুসজল চোখে স্মরণসভার মাধ্যমে এই বর্বরতার শিকার হিন্দুদের স্মরণ করেন। কয়েক বছর আগে স্থানীয় বাগবাটি ইউনিয়ন পরিষদ এবং জনগণের যৌথ উদ্যোগে একটি কুয়োর ওপর ছোট্ট একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে বটে, তবে তাই বিশাল আত্মত্যাগের তুলনায় নিতান্তই অপ্রতুল। আজ ইতিহাসের পাতা থেকে এই মহান শহীদদের নাম মুছে যাওয়ার উপক্রম হয়েছে। এখনও অবহেলায় অযত্নে পড়ে আছে সেই রক্তভেজা বদ্ধভূমি এবং গণকবরগুলো। স্থানীয় সচেতন মানুষ এবং নতুন প্রজন্ম দীর্ঘদিন ধরে এই গণহত্যাস্থল এবং গণকবরগুলি পুনরুদ্ধারের জোর দাবি জানিয়ে আসছে। 1971 সালের 27শে মে বাগবাটির মাটিতে যে রক্তস্রোত বয়ে গিয়েছিল তা কেবল
কিছু হিন্দুর প্রাণ কেড়ে নেয়নি, বরং মানবতাকে চিরতরে কলঙ্কিত করেছিল। আজ এতগুলো বছর পার হয়ে গেলেও সেই কুয়োর অন্ধকার থেকে যেন ভেসে আসে নিরীহ প্রাণগুলোর আর্তনাদ। এই হিন্দু শহীদদের আত্মত্যাগের যথাযথ স্বীকৃতি দেওয়া এবং বদ্ধ ভূমিগুলো সংরক্ষণ করা আজ আমাদের নৈতিক দায়িত্ব। নতুন প্রজন্মের কাছে এই সঠিক ইতিহাস পৌঁছে না দিলে ইতিহাসের কাঠগড়ায় আমরা অপরাধী হয়েই থেকে যাব। বন্ধুরা, বাগবাটি হিন্দু গণহত্যার এই বেদনাবিধুর অধ্যায় নিয়ে আপনার মতামত কি কমেন্ট বক্সে অবশ্যই আমাদের জানান। ইতিহাসের এমন সব হারিয়ে যাওয়া এবং লোমহর্ষক সত্য ঘটনা সবার সামনে তুলে ধরতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিন। আর হ্যাঁ, এই রক্ত ভেজা ইতিহাস যেন কেউ ভুলে না যায়, সেজন্য ভিডিওটি আপনার বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করুন। আজ তবে এ পর্যন্তই। দেখা হবে আগামী ভিডিওতে অন্য কোনো অজানা অধ্যায় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।